সম্মানিত দর্শক, আপনাদের অনুরোধে দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হলাম। দীর্ঘ 10 বছরে কখনো বিজয়কে ছাড়া ঘুমাইনি। বাপের বাড়ি নিয়ে যাওয়ার মতো কোনো জায়গা ছিল না, তাই কখনো আলাদা থাকা হয়নি। নিজের বিছানা ছেড়ে অন্য বিছানায় ঘুমাতে পারি না, অথচ আজ একই বাড়িতে দুজন আলাদা। এতদিনের অভ্যাস কি আর একদিনে ভোলা যায়? যার বুকে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমাতাম, তার বুকে আজ অন্য কেউ মাথা রেখে ঘুমাবে। বিজয় কি জানে না একা থাকা কতটা কষ্টের? আমি যে তাকে ছাড়া ঘুমাতে পারি না, সে কি বোঝে না? আর বুঝবেই বা কি করে? এখানে আমি একা থাকলেও ওর পাশে তো আজ সুন্দরী নতুন বউ। বুকের ভেতর চিনচিন করে ব্যথা করছে, গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে। মনে হচ্ছে এখনই বুঝি মারা যাব। এমন ভাবে বেঁচে থাকার চেয়ে মৃত্যুই শান্তি মনে হচ্ছে। রাতটা কোনো মতে কাটিয়ে সকালে উঠেই সংসারের কাজে হাত লাগালাম। কিছুক্ষণ পর বিজয় এসে নাস্তার টেবিলে বসলো। ওর বউ এখনো আসেনি, হয়তো গোসল নিয়ে ব্যস্ত। আমি বিজয়কে নাস্তা দিলাম। সুযোগ পেয়ে একটা প্রশ্ন করে বসলাম, বাসর রাত কেমন কাটলো? কিছুক্ষণ চুপ থেকে বলল, নাস্তা করেছো? আমি এই 10 বছরে কখনো তোমাকে ছাড়া খেয়েছি? রাতে খাওনি তুমি? আমি মুখ কালো করে বললাম, আমার খাওয়ার খোঁজ কে রাখে? এখনই খেয়ে নাও, পরে কাজ করো। আমার প্রশ্ন এড়িয়ে যাচ্ছ। বিজয় আর কোনো কথা না বাড়িয়ে টেবিল থেকে নাস্তা না খেয়ে উঠে পড়লো। ও আমার চোখে চোখ রাখার সাহস পেল না। কিছুক্ষণ পর নতুন বউ এলো। শাশুড়ি মা বউয়ের সাথে সবার পরিচয় করিয়ে দিচ্ছিল। আমাকে দেখিয়ে বলল, এইটা তোমার সতী। এতক্ষণ সবাইকে সালাম দিলেও আমাকে সে সালাম দেয়নি। আমি বললাম, তুমি আমাকে কি বলে ডাকবে জানি না, আমি তোমাকে ছোট এবং তুই করেই ডাকবো। আমার কথার কোনো জবাব না দিয়েই নাস্তার টেবিলে বসে গেল। আরেকদিন ভাবলাম বিজয় থেকে দূরত্ব দিন দিন বেড়েই চললো। যাই হোক, ভালোবাসার মানুষের কাছাকাছি আছি, মাসে 1-2 বার হলেও তো তার দেখা পায়, এটাই যথেষ্ট। এখন তো আমার তাকে ছাড়া খাওয়া থাকার অভ্যাস হয়ে গেছে। আগে যখন ছোট বউ ছিল না, রাত 11টা পর্যন্ত বিজয়ের জন্য খাবার নিয়ে অপেক্ষা করতাম। ছোট সেই কষ্ট থেকে আমাকে মুক্তি দিয়ে দিয়েছে। একদিন আমাকে রাতের খাবার নিয়ে অপেক্ষা করতে দেখে ছোট বলল, বুবু তুমি তো সারাদিন অনেক কাজ করো, এত রাত পর্যন্ত তোমার খাবার নিয়ে অপেক্ষা করতে হবে না, তুমি ঘুমাও গিয়ে, আমি ওনাকে খাবার দিয়ে দেব। এতদিন যার মুখ দেখে সারাদিনের কষ্টের কথা ভুলে যেতাম, আজ তার জন্য অপেক্ষা করাও বারণ। আমি মুখ ফুটে কিছু না বললেও আমার বুঝতে বাকি নেই, কৌশলে আমাকে বিজয় থেকে আরো এক ধাপ দূরে চড়ানো হলো। তবু আমি ছোটকে কোনো দোষ দেইনি। ছোট তো আমার সতীন, কিন্তু বিজয় তো আমার স্বামী। সে যখন আমার খোঁজ নেয় না, সতীনকে দোষ দিয়ে কি হবে? এর মাঝে হঠাৎ শ্বশুর মারা গেল। বাড়িতে কান্নাকাটি ধুম পড়ে গেল। শ্বশুরের মৃত মুখটা দেখে বাবার কথা খুব মনে পড়ছিল। বিজয় সবার সামনে আমাকে জড়িয়ে ধরে খুব কাঁদছিল আর বলছিল, আমিও তোমার মতো বাবাহারা হয়ে গেলাম। আমিও তাকে অনেক সান্ত্বনা দিলাম। বিজয় আমাকে জড়িয়ে ধরাতে আমি সেদিন খুব খুশি হয়ে গেলাম। পরে লাশ দাফন কাফনের ব্যবস্থা করা হলো। ইদানিং খুব একা একা লাগছে। শাশুড়ি অসুস্থ থাকে বেশি, রাতে ঘুমাই না ঠিক মতো, খাওয়া দাওয়া না করে শুধু কান্নাকাটি করে। তিনিও একা, আমিও একা, তাই মাঝে মাঝে রাতে আমি তার সাথেই থাকি। শাশুড়ির সাথে সম্পর্কটা এখন মধুময় হয়ে উঠেছে। অনেক রাত পর্যন্ত গল্প করি দুজনে। একসময় গল্প করতে করতে সে ঘুমিয়ে যায়। আমার রাতটা মাঝে মাঝে ঘুমহীন কেটে যায় অনেক রাত। এদিকে ছোট বউ ইদানিং খুব অসুস্থ হয়ে গেছে, বমি বমি ভাব লাগছে, কিচ্ছু খায় না। শাশুড়ি বলল ডাক্তার দেখাতে। সন্ধ্যায় বিজয় ছোট বউকে নিয়ে ডাক্তারের কাছে গেল। ডাক্তার দেখে শুনে বলল, খুশির খবর আছে, তুমি বাবা হতে চলেছো। বাড়ি ফিরে আসলো সুখবর নিয়ে। বিজয় মাকে খুশিতে চিৎকার করে জানালো, উনি দাদি হতে চলেছেন। এতদিনে এই ঘরে নতুন মেহমান আসছে। মিষ্টি নিয়ে মায়ের মুখে তুলে দিল। আমিও সেখানে দাঁড়িয়েছিলাম। আমার মুখেও মিষ্টি তুলে দিয়ে বলল, সুফিয়া, অবশেষে আমি বাবা হব। এতদিনের স্বপ্ন পূরণ হবে আমার, আর আমি হব তোমার বাচ্চার সৎ মা। এভাবে বলছো কেন? তুমি খুশি হওনি? কেন খুশি হব না? এই দিনটা দেখার জন্যই তো তোমাকে বিয়ে করিয়েছিলাম। বিজয় আজও এড়িয়ে গেল আমাকে, কথা বাড়ালো না। কেন জানি আমার চোখে চোখ রেখে কথা বলতে পারে না। মুখে খুশির কথা বললেও মন থেকে খুশি হতে পারেনি। সতীন বলেই হয়তো এখন বিজয় ছোটকে খুব যত্ন করে, নিজের হাতে খাইয়ে দেয়, বাড়ির কাজ করতে দেয় না। আমিও যতটুকু পারি করি, না হলে যে সবাই বলবে সতীন বলে হিংসে করি। তবে মনে মনে সহ্য করতে পারতাম না ওদের এত ভালোবাসা। হিংসা, না পাওয়ার ব্যথা, হারানোর শোক, সবকিছু আষ্টে পিষ্টে জাপটে ধরেছে আমায়। মাঝে মাঝে শাশুড়ি মা বিজয়কে দায়িত্বের কথা মনে করিয়ে দিত। বলতো, বাবা, সুফিয়াও কিন্তু তোর স্ত্রী, ওকেও একটু সময় দিস। তাই মাঝে মাঝে দায়িত্ব পালন করার জন্য আমার কাছে আসতো, তাও আবার শাশুড়ি মনে করিয়ে দেবার পর। কিন্তু এখন আর আমার এটা ভালো লাগে না। যেখানে ভালোবাসা নেই সেখানেই শারীরিক সম্পর্কটা শুধুই নোংরামি। আস্তে আস্তে ওর কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে আনলাম। কখনো ওর সামনে পড়তাম না। ও সারাদিন বাসায় থাকতো না, সকালে যেত, আসতো অনেক রাতে। শুক্রবার বাসায় থাকলে দেখা হলেও কথা বলতাম না। আগে মাঝে মাঝে শাশুড়ির রুমে থাকতাম, এখন পার্মানেন্ট থাকতে শুরু করেছি, যেন কোনোভাবেই দায়িত্ব নামের নোংরামিটা আমার সাথে না হয়। দেখতে দেখতে
চলে আসলো কাঙ্ক্ষিত সেই দিন। আজ ছোট ডেলিভারি ডেট, বেলা 12টায় সিজার হওয়ার কথা। আমার স্বামী বাবা হবে, শাশুড়ি দাদি হবে, আর আমি হব সৎ মা। ছোটকে নিয়ে হসপিটালে ভর্তি করালাম। সিজারের সব ব্যবস্থা হয়ে গেছে। ডাক্তার আমাদের বাইরে চলে আসতে বলল। আমি আর বিজয় হাসপাতালের বাইরে অপেক্ষা করছিলাম। একটু পরে ডাক্তার বাইরে এসে বলল রক্তের ব্যবস্থা করে রাখতে, রক্তের প্রয়োজন পড়তে পারে। আমি ডাক্তারকে বললাম সমস্যা নাই, আমার আর রোগীর ব্লাড গ্রুপ একটাই, ব্লাড লাগলে আমি দেব। বিজয় কি যেন ভেবে বলল তোমার ব্লাড দিতে হবে না, আমি দেখি ব্লাড ব্যাংকে ব্লাড পাওয়া যায় কিনা। কেন ভয় পাও? কিসের ভয়? যদি আমার রক্তে তোমার স্ত্রীর শরীরে বিষক্রিয়া শুরু হয়ে যায়। এইভাবে কথার মারপেঁচে আমাকে আঘাত না করলেও পারো। তোমার এমন ভাবে বলা কথাগুলো ছুরির মতো আঘাত করে বুকে। তোমার অবহেলাগুলো আমাকে এইভাবেই আঘাত করে। আমি তো তোমার শরীর খারাপ হবে ভেবে বলেছি কথাটা। আমার কথা তুমি নাই বা ভাবলে। দুজনে অনেকক্ষণ কথা বললাম। এমন সময় নার্স এসে বিজয়কে বলল আপনি মেয়ের বাবা হয়েছেন আর রক্তের প্রয়োজন পড়েনি। মা ও বাচ্চা দুজনেই সুস্থ। আমি আর বিজয় ছোটর কাছে গেলাম। নার্স বাচ্চাটাকে এগিয়ে দিল আমাদের দিকে। আমি হাত বাড়ালাম কোলে নেওয়ার জন্য, কিন্তু ছোট নার্সকে বলল বাচ্চাকে আগে ওর বাবার কোলে দিন, পরে অন্য কেউ নেবে। আমি হাত নামিয়ে নিলাম। নার্স বাচ্চাটাকে বিজয়ের কোলে দিল। বিজয় মেয়েকে কোলে নিয়ে কপালে একটা চুমু দিল। তার চোখের কোণ বেয়ে এক ফোঁটা পানি ঝরে পড়ল। আমি তার চোখের মুখে বাবা হওয়ার আনন্দ দেখতে পেলাম। তার অনুভূতিটা আমিও মন থেকে অনুভব করেছিলাম। বাবা হওয়ার সুখ যে কতটুকু তাকে না দেখলে বুঝতে পারতাম না। ইস, কত কষ্টই না করেছি একটা বাচ্চার জন্য। ডাক্তার, কবিরাজ, আরো কত জায়গায় গিয়েছি। কবিরাজের কথায় শীতের দিনে মাঝরাতে গোসল করে ওষুধ খেয়েছি। তারপর ঠান্ডা জ্বরে বিছানায় পড়েছিলাম। তবুও কোনো কিছুতেই কোনো লাভ হয়নি। অথচ ছোট কত সহজে মা হয়ে গেল। তার কোনো কবিরাজ দরকার পড়লো না। তার জন্য স্বামীর ভালোবাসাটাই যথেষ্ট ছিল। ভাবতে ভাবতে কখন চোখের পানি চলে আসলো নিজেও জানি না। 3 দিন পর ছোটকে বাড়িতে নিয়ে আসা হলো। শাশুড়ি মা নাতনিকে কোলে নিয়ে তার গলার চেন খুলে পরিয়ে দিলেন। আর নাতনির নাম রাখলেন পরি। দেখতেও পরীর মতো, মায়ের মতোই সুন্দরী হয়েছে। পরি রাতে খুব জ্বালায়, তাই ছোট ঠিক মতো ঘুমাতে পারে না। দিনের বেলায় আমি ছোটকে বলি তুই একটু ঘুমা, রাতে তো ঘুমাতে পারিস না, আমি পরীকে দেখবো। ছোট তাই করে, রাতেও পরীকে নিয়ে থাকে আর আমি দিনের বেলায়। এখন আমার অনেকটা সময় পরীর সাথে কেটে যায়। ওর হাত পা নাড়াচাড়া, ওর হাসি, খেলাধুলা, এগুলো আমাকে কিছুক্ষণের জন্য হলেও সব কষ্ট ভুলিয়ে রাখে। সতীনের মেয়ে ভেবে যেখানে হিংসা হওয়ার কথা, সেখানে আমি পরীকে খুব বেশি ভালোবাসি। আরো কিছুদিন পর ওর নিষ্পাপ মুখটা আমাকে বারবার ওর কাছে টানে। আমি যে ওর মধ্যে আমার বিজয়ের আনন্দকে খুঁজে পাই। তবে ইদানিং ছোট পরীকে আমার কাছে বেশি আসতে দেয় না। আমি পরীকে আদর করি, এটা ওর পছন্দ না। আমার থেকে পরীকে দূরে সরিয়ে রাখে। নানা সময় নানা কথার মাঝে অপমান করে আমাকে। তবু আমি পরী থেকে নিজেকে দূরে রাখতে পারি না। পরীও আমাকে দেখলেই কোলে আসার জন্য অস্থির হয়ে যায়। একদিন পরী খেলতে খেলতে পড়ে গিয়ে ব্যথা পেল। যদিও আমি সামনেই ছিলাম। ঠোঁট কেটে রক্ত পড়েছিল। আমি ওকে কোলে নিয়ে রক্ত বন্ধ করানোর চেষ্টা করেছিলাম। ছোট দৌড়ে এসে পরীকে আমার কোল থেকে কেড়ে নিয়ে জিজ্ঞেস করলো তুমি সামনে থাকতে পরী ব্যথা পেলো কিভাবে? আমি বললাম খেলতে খেলতে কিভাবে যেন পড়ে গেল বুঝতে পারিনি। জানো না, নাকি ইচ্ছে করে ব্যথা দিয়েছো? কি বলছিস এসব? এটা তুই বলতে পারলি? কেন পারবো না? তুমি যে আমাকে হিংসা করো আমি জানি না নাকি? আজ পর্যন্ত তোর ক্ষতি হয়ে এমন কিছু করেছি আমি? করনি, তবে করতে কতক্ষণ? নিজে তো মা হতে পারোনি, তাই আমাকেও সন্তান ছাড়া করতে চাও? তুমি পরীর আশেপাশে না আসলে খুশি হব। এমন সময় আমার স্বামী বিজয় এসে জিজ্ঞেস করলো কি হয়েছে, এত চিল্লাচিল্লি কিসের? আমি বললাম তোমার বউ আমাকে পরীর কাছে যেতে মানা করলো। আমি নাকি পরীকে ইচ্ছে করে ব্যথা দিয়েছি। বিজয় ছোটকে কিছু বলল না, উল্টো আমাকে বলল তুমি পরীর কাছে এসো না, তাহলেই তো হয়। রাত বাজে 3টা, কিছুতেই ঘুম আসছে না। বারবার ছোটর কথাগুলো মনে পড়ছে আর কান্না পাচ্ছে। আমি মা হতে পারিনি বলে পরীর ক্ষতি করব, এটা ভাবতেই আমার গা শিউরে উঠে। অথচ ছোট কত সহজে কথাটা বলে ফেললো। না, বিছানায় শুয়ে থাকতে পারছি না। আস্তে করে উঠে বারান্দায় চলে গেলাম, যেন শাশুড়ি জেগে না যায়। খুব চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। মুখে কাপড় চাপা দিয়ে চিৎকার করে কাঁদতে লাগলাম। এই কান্নাই তো আমার একমাত্র সঙ্গী। কান্না করে মনের কষ্টগুলোকে হালকা করতে পারি। কাঁদতে পারি বলে এখনো বেঁচে আছি। আমার মনে এত মেঘ কেন? মেঘ জমতে জমতে মনের ভেতরে অন্ধকারে ছেয়ে গেছে। তবুও এক টুকরো আশা নিয়ে বেঁচে আছি। যদি কখনো এই মেঘ ভেঙে সূর্য ওঠে। পেছন থেকে কে যেন ঘাড়ে হাত রাখলো। আমি চমকে গিয়ে কে? আমি। মা আপনি এখানে? তুই ঘুমাসনি কেন? এমনি ঘুম আসছে না। আমি তো ওর থেকে সবকিছু কেড়ে নিয়েছি, তাই না? বিজয়কে কেড়ে নিয়েছি, তোর রাতের ঘুম কেড়ে নিয়েছি। না মা, সবই আমার ভাগ্য। না রে মা, ভাগ্য না, সবকিছু আমার কারণেই হয়েছে। আমার কারণেই তোর মতো একটা দুঃখী মেয়ে আজ ছন্ন ছাড়া। সবই আমার দোষ। দোষ না মা, এটা আপনার অধিকার। ছেলের ঘরে সন্তান দেখার ইচ্ছাটা কোনো দোষের নয়। আমি কাউকে দোষারোপ করি না। আমার কপালে যা ছিল তাই হয়েছে। কিন্তু মা, আমি তো নিজের থেকে সব অধিকার ছেড়ে দিয়েছি। স্বামী, ঘর, সুখ সবই তো ছোটকে দিয়ে দিয়েছি। ওর মেয়েটাকে নিয়ে একটু খেলে
ফেলি বলে ওর সহ্য হয় না, আমি নাকি পরীকে ওর কাছ থেকে কেড়ে নিতে চাই। ও এই কথাটা বলতে পারলো কিভাবে? পারলো মা এই কথাটা বলতে? তার উপর বিজয় আমাকে পরীর কাছে যেতে মানা করলো। কেন করলো মা? এমনটা চলতে পারে না। শাশুড়ি মা আর কোনো কথা বললেন না, আমাকে জড়িয়ে কাঁদতে লাগলেন। আমিও ছোট বাচ্চাদের মতো তাকে আগলে ধরে কাঁদতে লাগলাম। এই মাঝরাতে যখন সবাই ঘুম, আমি আর আমার শাশুড়ি কান্নায় ব্যস্ত। সকালে রান্না করছিলাম, এমন সময় কলিং বেল বেজে উঠলো। দরজা খুলতে অবাক হয়ে গেলাম। কিরে, আমার কলেজ বান্ধবী কুইন, তুই এখানে কেন এসেছিস? কেন, এসে কি খুব অপরাধ করে ফেলেছি? আরে না, কি বলছিস এসব? আয় ভেতরে আয়। শাশুড়ির সাথে কুইনের পরিচয় করিয়ে দিলাম। শাশুড়ি বলল, তোমরা বসো, গল্প করো, আমি চা নাস্তা পাঠাচ্ছি। আমরা ঘরে এসে বললাম, এতদিন পর কিভাবে আসলি? তোর কথা মনে পড়লো তাই চলে আসলাম। বাসা চিনলি কিভাবে? ইচ্ছে থাকলে সবই হয়। ইচ্ছে ছিল তাই খুঁজে নিয়েছি। আচ্ছা কেমন আছিস বল, তুই কেমন আছিস সেটা বল। একটা লম্বা নিঃশ্বাস ফেলে, আছি ভালোই। এটাকে কি ভালো থাকা বলে? দামি শাড়ি, ভালো খাবার, বড় ঘর, আর কি লাগে ভালো থাকার জন্য? আর স্বামী, তাকে কি পাশে লাগে না ভালো থাকার জন্য? পাশেই তো আছে, সেটা তো শুধু নামে। সত্যিটা তুইও জানিস, আমিও জানি। এইভাবে কি বেঁচে থাকা যায়? বেঁচেই তো আছি, মরিনি তো। দয়া করে চুপ করবি তুই? নিজের দিকে একবার তাকিয়ে দেখেছিস কি হাল হয়েছে তোর? কেন এভাবে নিজেকে চার দেয়ালের মাঝে বন্দি করে রেখেছিস? এসব করে কি প্রমাণ করতে চাস? তুই দুনিয়ার সবচেয়ে ভালো মেয়ে, মুখ বুঝে সহ্য করতে পারিস। এছাড়া কি বা করার আছে আমার? অনেক কিছু করার আছে। তুই ভুলে যাস কেন? তুই একজন মাস্টার্স কমপ্লিট করা মেয়ে, তুই চাইলে একটা ভালো জব করতে পারিস। বিজয় রাজি হবে না। বিজয় কি আদৌ তোর কথা ভাবে? একজন শিক্ষিত মেয়ে হয়ে ঘরের ভেতরে নিজেকে বন্দি করে রেখে এমন দুঃখী দুঃখী ভাব নিয়ে বেঁচে থাকার কোনো মানে হয় না। কেন মিছিমিছি পড়ে আছিস এই সংসারে? এত অপমানের পরেও কিসের আশায়? তোর বেঈমান স্বামী তো খুব সুন্দর করে সংসার করে যাচ্ছে, আর তুই কেঁদে কেঁদে নিজেকে শেষ করে দিচ্ছিস। বিজয়কে ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। আমি বলছি না তুই তো স্বামী সংসার ছেড়ে দে, শুধু বলছি এই মিথ্যে মায়া থেকে নিজেকে বের করে নিয়ে আয়। তুই না সব সময় বলতি লেখাপড়া শেষ করে একটা ভালো চাকরি করবি, তাহলে এখন কোথায় গেল তোর সেই স্বপ্ন? স্বপ্ন দেখতে যে ভুলে গেছি। ভুলে গেলে চলবে না, বাঁচতে হলে স্বপ্ন দেখতে হবে, ভালো থাকতে হলে সেগুলো পূরণ করার চেষ্টা করতে হবে। তোকে নিজের ভালো থাকার পথ খুঁজে নিতে হবে। একবার বাইরে বেরিয়ে দেখ তুই কত স্বাধীন। একটা জব কর, নিজেকে কাজে ব্যস্ত করে দেখ, কতটা ভালো লাগে। সবার জীবনেই কিছু না কিছু কষ্ট আছে, তাই বলে সেই কষ্টের কথা ভেবে মূল্যবান সময়টাকে নষ্ট করা যাবে না। কষ্টের মাঝেই সুখ খুঁজে নিতে হবে। বেঁচে থাকাই সব না, ভালো থাকাও জরুরি। নিজের ভালো থাকার দায়িত্ব নিজেই নিতে হবে। আচ্ছা, আমি তো কখনো তোকে এইসব ব্যাপারে কিছুই বলিনি, তাহলে তুই জানলি কিভাবে? ওই যে বললাম না, ইচ্ছে থাকলে অনেক কিছুই হয়। ইচ্ছে ছিল তাই জেনে গেছি। আর সতীনের সংসারে একটা মানুষ কেমনে থাকতে পারে সেটা তুই বলার পর আমি জানবো? তোর কষ্টটা যদি না জানি, না বুঝি, তাহলে কেমন বন্ধু আমি? আচ্ছা বাদ দে, এখন নাস্তা কর। সন্ধ্যায় বারান্দায় বসেছিলাম, শাশুড়ি এসে পাশে বসলেন। জিজ্ঞেস করলেন, কিরে মন খারাপ? না, ভাবছি। কি ভাবছিস? আমি একটা জব করতে চাই। কেন, তোর কি কোনো কিছুর জন্য টাকা লাগবে? না মা, আসলে ব্যাপারটা তেমন না। আমি চাইছি নিজেকে কোনো কাজে ব্যস্ত রাখতে। বাড়িতে থাকলে পরীর থেকে দূরে থাকতে পারি না। পরীর কাছে যাওয়া ছোটর পছন্দ না। এভাবে দিনকে দিন আমি ভেতর থেকে শেষ হয়ে যাচ্ছি। আর মাসের শেষে হাত খরচের টাকাটাও বিজয়ের কাছ থেকে নিতে হবে না। সব ভেবে এই সিদ্ধান্ত নিয়েছি। এখন আপনি কি বলেন? আমি আবার কি বলবো? আমি তো জীবনে তোকে কম কষ্ট দেইনি। তোর যেটা ভালো লাগে কর, তবে একটা শর্ত আছে। কি শর্ত? যাই করিস এই বাড়ি ছেড়ে তুই যেতে পারবি না। তোর সাথে গল্প না করে যে আমার ঘুম হয় না। আচ্ছা মা, তাই হবে। তবে ভাবছি বিজয় কি রাজি হবে? কথা বলে দেখ কি বলে। আমি রাতে ওদের ঘরে গেলাম। ওদের বলতে যে ঘরটা একসময় আমার ছিল। প্রায় 2 বছর পর এই ঘরটায় আসলাম। অনেক কিছু চেঞ্জ করা হয়েছে এই ঘরে। আলমারির জায়গায় টেবিল রাখা হয়েছে, খাট যেখানে ছিল সেখানে নেই, অন্য জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। আগের মতো কিছুই নেই, ছোট নতুন করে সাজিয়ে নিয়েছে। যাই হোক, আমি ঘরে ঢোকার আগে একটু কাশি দিলাম। ছোট বলল, কে? আমি ভেতরে যেতেই বিজয় বলল, তুমি? একটা কথা বলার ছিল। কি বলো? ছোট বলল, এখন কথা বলা যাবে না, পরি ঘুমিয়েছে, উঠে পড়বে। বিজয় বলল, সুফিয়া তাহলে চলো ছাদে গিয়ে কথা বলি। এত রাতে ছাদে কেন? থাক, কালকে সকালেই বলবো। না, এখনই চলো, সকালে আমার সময় নেই। ছোট রাগে জ্বলছে। ও ভেবেছিল পরীর ঘুম ভাঙার কথা বললে হয়তো বিজয় আমার সাথে কথা বলবে না, কিন্তু এতে হিতে বিপরীত হয়ে গেল। আমি ছোটর কাণ্ড দেখে না হেসে পারলাম না। যেখানে আমি নিজের থেকে সব ছেড়ে দিয়েছি, তবুও যে এত কিসের ভয় ওর বুঝি না। আমি বিজয়কে নিয়ে বাইরে আসলাম, অনেক কিছু বুঝালাম। এক পর্যায়ে বিজয় আমাকে জড়িয়ে ধরলো। এমন সময় ছোট এসে ওখান থেকে বিজয়কে টান মেরে আমাকে থাপ্পড় মেরে দিল। তারপর জোরে জোরে চিৎকার করতে লাগলো। সম্মানিত দর্শক, এই গল্পের তৃতীয় পর্ব দেখতে চাইলে কমেন্ট বক্সে লিখে জানান। শুটিং শেষ হলেই তৃতীয় পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে হাজির হব। রচনা ও পরিচালনায় মঞ্জুর মোর্শেদ, ক্যামেরায় মিজান ও ফয়সাল।